আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। পাহাড়ে বামফ্রন্টের পতন, ত্রিপুরার রাজনীতিতে এক বড় শিক্ষা। স্টেটমেন্ট চাইতে 2600 টাকা, কুমারঘাট গ্রামীণ ব্যাংকের গ্রাহক হয়রানির অভিযোগ। জোলাইবাড়িতে টমটম বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 3 যুবক। এডিসি ফলের পর রাজ্যে অশান্তি, হামলা ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে সাধারণ মানুষ। শান্তির বাজারে সাংবাদিকের উপর নৃশংস হামলা, অভিযুক্তদের খোঁজে পুলিশ। মেয়েকে আনতে গিয়ে পথে হামলা, স্ত্রী শ্বশুরকে খুনের চেষ্টার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ডাক্তার দেখাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার ও এলাকায় চাঞ্চল্য। এখন সংবাদ বিস্তারিত। একটা সময় ছিল ত্রিপুরার রাজনীতিতে পাহাড় মানেই বামফ্রন্টের শক্ত ঘাঁটি। নির্বাচন এলে হিসাব শুরু হতো যেন আগে থেকে নিশ্চিত কিছু আসন নিয়ে। পাহাড়ের জনজাতি সংরক্ষিত 20টি আসন ছিল কার্যত তাদের দখলে। সেই আত্মবিশ্বাস, সেই সংগঠন, সেই প্রভাব সব মিলিয়ে বামফ্রন্ট ছিল এক প্রায় অপ্রতিদ্বন্দ্বী শক্তি। কিন্তু সময় বদলায়, আর রাজনীতিতে সেই পরিবর্তন অনেক সময় আসে নিঃশব্দে, আবার কখনো আসে ঝড়ের বেগে। আজকে ত্রিপুরার পাহাড় সেই পরিবর্তনেরই এক স্পষ্ট প্রতিচ্ছবি। সদ্য সমাপ্ত স্বশাসিত জেলা পরিষদ বা এডিসি নির্বাচনের ফলাফল যেন সেই বাস্তবতাকে আরও নগ্ন করে তুলে ধরেছে। অর্ধেকেরও বেশি আসনে বামফ্রন্ট প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সামগ্রিক ভোটের হার নেমে এসেছে প্রায় 10%। এক দশকের মধ্যে এক সময়ের দুর্দান্ত সংগঠিত ও প্রভাবশালী রাজনৈতিক শক্তি আজ কার্যত প্রান্তিক অবস্থায়। ভারতীয় রাজনীতিতে এই ধরনের পতনের নজির খুব বেশি নেই, বিশেষত এমন একটি দলের ক্ষেত্রে যার ভিত্তি ছিল ব্যক্তি নয়, বরং সংগঠন ও আদর্শ কেন্দ্রিক। তাই এই পরিবর্তন শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি এক গভীর বার্তা বহন করে। ত্রিপুরার এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, সংসদীয় গণতন্ত্রে চূড়ান্ত শক্তি জনগণের হাতেই থাকে। জনগণই ক্ষমতার উৎস, আবার তারাই সেই ক্ষমতা কেড়ে নিতে পারে। এই মৌলিক সত্যটি অনেক সময় ক্ষমতার চূড়ায় থাকা নেতারা ভুলে যান বা ইচ্ছাকৃতভাবে অস্বীকার করেন, আর সেখান থেকে শুরু হয় পতনের বীজ বপন। ইতিহাসে এমন উদাহরণ নতুন নয়। 2006 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন, আমরা 235, ওরা মাত্র 35। সংখ্যার সেই অহংকারী কয়েক বছরের মধ্যে ভেঙে পড়ে। একইভাবে 2008 সালে ত্রিপুরা বিধানসভায় তৎকালীন মন্ত্রী অনিল সরকার বিরোধীদের মশা বলে কটাক্ষ করেছিলেন। সময়ের পরিহাসে আজ সে রাজনৈতিক শক্তির অবস্থানই প্রশ্নের মুখে। এই ঘটনাগুলি কেবল রাজনৈতিক বাক্য বিনিময় নয়, এগুলি ক্ষমতার সঙ্গে জড়িত এক ধরনের মানসিকতার প্রতিফলন, যা অহংকার বোধ, আত্মতুষ্টি এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা। আর যখন এই প্রবণতা বাড়তে থাকে, তখন সংগঠন দুর্বল হয়, জনসংযোগ ক্ষীণ হয় এবং শেষ পর্যন্ত জনগণ মুখ ফিরিয়ে নেয়। ত্রিপুরার পাহাড়ে বামফ্রন্টের এই পতন তাই শুধু একটি দলের ব্যর্থতা নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের সব রাজনৈতিক শক্তির জন্য এক বড় শিক্ষা। ক্ষমতা চিরস্থায়ী নয়, আর জনসমর্থন কখনোই স্থায়ী সম্পদ নয়। এটি অর্জন করতে হয়, ধরে রাখতে হয়, এবং তার জন্য দরকার নিরন্তর সংযোগ, সংবেদনশীলতা ও আত্মসমালোচনা। রাজনীতিতে যদি এই বোধ ফিরে আসে, তাহলে যে ক্ষমতা জনগণের এবং সেই ক্ষমতা জনগণের জন্যই ব্যবহার করতে হবে, তবে গণতন্ত্র তার প্রকৃত অর্থে শক্তিশালী হবে। একসময়ের মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন এর সেই বহুল উদ্ধৃত বাণী আজও সমান প্রাসঙ্গিক। গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। যেদিন এই কথাটি শুধু বক্তৃতায় নয়, বাস্তব রাজনৈতিক আচরণে প্রতিফলিত হবে, সেদিনই গণতন্ত্রের প্রকৃত সার্থকতা অনুভব করবে দেশের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাধারণ একটি ব্যাংক স্টেটমেন্ট যা পাওয়া উচিত কয়েক মিনিটে, সেটাই হয়ে উঠল এক গ্রাহকের জন্য দীর্ঘ হয়রানির কারণ। কুমারঘাটের বেতছড়া গ্রামীণ ব্যাংকের শাখায় এমনই এক অভিযোগ সামনে এসেছে, যা ঘিরে প্রশ্ন উঠছে পরিষেবার মান
এবং স্বচ্ছতা নিয়ে। অভিযোগকারী গ্রাহকের নাম সৌমিত্র সরকার। তার বাড়ি কুমারঘাটের রতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে। তিনি জানান, গত 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করতে গিয়ে তাকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। গ্রাহকের অভিযোগ, স্টেটমেন্ট দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষ তার কাছে 2600 টাকা দাবি করে। প্রয়োজনের তাগিদে তিনি ধার করে সেই টাকা পরিশোধও করেন, কিন্তু টাকা দেওয়ার পরও সমস্যার সমাধান হয়নি, বরং রিসিপ্ট সংগ্রহ করতে গিয়ে তিনি আরও হয়রানির শিকার হন। সৌমিত্রর দাবি, প্রথমে তাকে একটি ফাঁকা স্লিপ দেওয়া হয় যাতে কোনো সিল বা স্বাক্ষর ছিল না। পরে তিনি নিজের টাকা ফেরত দেওয়ার দাবি জানালে ব্যাংক কর্তৃপক্ষ আবার একটি নতুন রিসিপ্ট দেয়, যেখানে সিল সই থাকলেও অন্য একটি অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করা ছিল। সব মিলিয়ে তার হাতে 3টি ভিন্ন স্লিপ তুলে দেওয়া হয় বলে অভিযোগ। দিনভর লাইনে দাঁড়িয়ে থেকেও সঠিক পরিষেবা না পেয়ে শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে কুমারঘাট থানায় ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি ওই ব্যাংকের গ্রাহক এবং ব্যাংক প্রতিষ্ঠার সময় থেকে তার অ্যাকাউন্ট রয়েছে বলে দাবি করেছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ মাধ্যমের সামনে সৌমিত্র সরকার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। একই সঙ্গে একটি সাধারণ পরিষেবা পেতে গিয়ে এবং ভোগান্তির সম্মুখীন হওয়ায় ব্যাংক ব্যবস্থার উপরও প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নাম সৌমিত্র সরকার। আমি এখানে কুমারঘাট রতিয়াবাড়ি আমার বাড়ি। আমার অনেকদিন যাবৎ বেছাড়া ব্যাংকে একটা গ্রামীণ ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট আছে। সেই সেভিং অ্যাকাউন্টটা আমার স্টেটমেন্টের লাগি আমি যাই গ্রামীণ ব্যাংকে। যাওয়ার পরে স্যার বললো যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। তারপরে বললো যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ফর্মটাও জমা করতে হবে। জমা করলাম। তারপর বললো যে স্যার আমাকে বললো যে এখানে যে স্টেটমেন্ট দিতে হলে প্রায় 1000 টাকার ভিতরে আপনার টাকা লাগবে। তা আমি বলছি, স্যার আমি তো স্টেটমেন্ট আগে একবার নিয়েছিলাম, কিন্তু আগে তো এত টাকা লাগছে না, 2 বছরের নিয়েছিলাম, 300 কত টাকা রাখছিল আমার থেকে, আমার অ্যাকাউন্ট থেকে। আমার তো মনে নাই স্যার, আগে যে স্যার ছিল এখন তো তাইনে নাই। তো তাইনে বলছে আগের স্যারের ব্যাপার আমি জানি না, এখন একটা আমি জানি, আমি এখন আসছি আমারটা আমি জানি, আগের স্যার আমি জানি না। আমাকে খুব রাগান্বিত করে দিয়েছে। তারপর আমি বললাম যে স্যার আচ্ছা ঠিক আছে, আমার তো একটু স্টেটমেন্ট দরকার, আপনি দেখেন কত। বলছে কি আমার তো স্টেটমেন্ট বাইর করার পরে আমি বলতে হবে কত আসবে, স্টেটমেন্ট বার করব তারপর আপনি বসেন। তাই আমাকে বসিয়ে রাখলো। তারপর আমি বসলাম অনেকক্ষণ। তারপর বসার পরে বললো যে আপনার 2600 টাকা হয়ে গেছে। তাই আমি বললাম স্যার আমার তো 2600 টাকা নাই, স্টেটমেন্ট নিতে তো 2600 টাকা লাগবে, আমি তো জানি না, তাই আমি তো আনছি না। বলছে যে তাহলে কেন স্টেটমেন্ট বাইর করছে, আমার কয় যে কেন স্টেটমেন্ট বাইর করা হয়েছে, তখন 2600 টাকা দিতে হবে। এখানে আমি কিছু কম করতে পারতাম না, যা আইসে তাই দিতে। আমি কই স্যার আগে তো নিলাম এত টাকা লাগছে না, 2 বছরে নিলাম, এখন 1 বছরের স্টেটমেন্ট এত টাকা লাগবে। তারপর আমাকে বলছে ঠিক আছে তুমি স্টেটমেন্টের টাকা 2604 টাকায় 4 টাকা আমি ডিসকাউন্ট করতে পারবো, আর পারতাম না, তুমি দিতেই হবে। আমি বললাম স্যার ঠিক আছে, আমার কাছে তো টাকা নাই। পরে আমার আরেক বাইক থেকে আমি টাকা আনলাম, নিয়ে আমি দিলাম। তখন আমাকে অনেক দাম দেওয়ার কথা বলছে স্যার। এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা চেক করলে সব ঘটনা বাইর হয়ে যাবে। তারপর আমি টাকা দিতে বাধ্য হই। তারপর আমি দিলাম টাকা। দেওয়ার পরে আমাকে বললো যে ডিপোজিট ফর্ম আনো এখান থেকে। ডিপোজিট ফর্মটা স্যার ফিল আপ করেছে। স্যার ফিল আপ করে আমাকে দিল। আমি নিয়ে ক্যাশিয়ারদের দেওয়ার জন্য বলছে, ক্যাশিয়ারের কাছে নিয়ে দিলাম। ক্যাশিয়ার বললো এখানে অ্যাকাউন্ট নাম্বার নাই, নাম নাই, কিছু নাই। তাই নিয়ে আবার ক্যাশিয়ার স্যারকে দেখা বলতেছে যে অমিত না কি বলছে যে তুমি টাকাটা রাখো, রাখা দিছে। তো আমার কোনো রিসিপ্ট কপি দিছে না, কিছু দিছে না। তো আমার স্টেটমেন্ট হাতে দিয়া বলছে শেষ, তুমি চলে যাও। তো আমি বললাম স্যার আমার তো রিসিপ্ট কপি দিচ্ছেন না, এটা দেওয়া হবে না। আবারও রাস্তায় ঝরল রক্ত। মুহূর্তের অসতর্কতায় থমকে গেল 3টি তরুণ প্রাণের ছুটে চলা। শনিবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে জোলাইবাড়িতে ঘটে গেল এক গুরুতর সড়ক দুর্ঘটনা, যা নতুন করে প্রশ্ন তুলছে সড়ক নিরাপত্তা নিয়ে। শান্তিরবাজার মহকুমা জোলাইবাড়ি সাচিরামবাড়ি টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ একটি টমটম ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন 3 যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে একটি বাইকে করে রবিন ত্রিপুরা, অসীম দাস এবং পরেশ ত্রিপুরা সাবরুম থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জোলাইবাড়ির সাচিরামবাড়ি এলাকায় পৌঁছতে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তাদের বাইকে সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা বাইকে থাকা 3 জনই ছিটকে রাস্তায় পড়ে যান। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে
দ্রুত উদ্ধার কাজে হাত লাগান এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পা ভেঙে যাওয়ার পাশাপাশি মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। অপর একজনের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই অভিযুক্ত টমটম ও তার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জোলাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় আবারও সামনে এলো সড়ক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। অসতর্কতা আর বেপরোয়া গতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তারই যেন নির্মম উদাহরণ এই দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার যে হসপিটালের মধ্যে যে রোগী আসে কিছুক্ষণ আগে আমাদের হসপিটালে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট রোগী এসেছে। অ্যাক্সিডেন্টে টোটাল 3 জন এসেছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফ্র্যাকচার আছে, একজনের হেড ইনজুরিও আছে, ফ্র্যাকচারও আছে। তারা হলো পরেশ ত্রিপুরা, তার বাড়ি মনোবঙ্কুল। ওর ডান পায়ে ফ্র্যাকচার আছে। আরেকজন অসীম দাস, ওর বাড়ি তেলিয়ামুড়া, ওরও ডান পায়ে ফ্র্যাকচার আছে, থাইয়ে প্লাস হেড ইনজুরি আছে। আরেকজন হলো রিপন ত্রিপুরা, ওর বাড়ি আমলিঘাট, ওরও কিছু সুপারফিশিয়াল ইনজুরি আছে। পরবর্তীতে বিভিন্ন টেস্ট করলে হয়তো কিছু অন্য ইনজুরিও পাওয়া থাকতে পারে। তো আমরা এখান থেকে প্রাথমিক চিকিৎসা, ড্রেসিং, প্রেসার ব্যান্ডেজ এবং যে সকল প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার ওগুলো দিয়ে এখন শান্তিবাজারে বেটার ট্রিটমেন্টের জন্য। কয়টা নাগাদ অ্যাক্সিডেন্টটা আনুমানিক 7টার আশেপাশে হবে। আর আমাদের হসপিটালে এসেছে 7:33-33-এর দিকে আমাদের হসপিটালে। ফল ঘোষণার উচ্ছ্বাস থামতে না থামতে ত্রিপুরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে অশান্তির খবর। বিজয়ের আনন্দের মাঝে তৈরি হয়েছে আতঙ্কের আবহ। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বাধীন তীব্রমথা দলের জয় নিশ্চিত হওয়ার পর রাজ্যের নানা এলাকায় সহিংসতার অভিযোগ সামনে এসেছে। কোথাও অগ্নিসংযোগ, কোথাও বাড়িঘর ভাঙচুর, আবার কোথাও রাজনৈতিক কর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ। এমনকি কিছু এলাকায় বাজার বন্ধ করে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। উল্লেখ্য, নির্বাচনের আগে তীব্রমথা নেতৃত্বের পক্ষ থেকে বারবার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি সেই দাবিকে প্রশ্নের বুকে ফেলছে বলে মনে করছেন একাংশ। একই ধরনের অভিযোগ উঠেছে 11 মহারানীপুর তেলিয়ামুড়া এডিসি আসনের বিভিন্ন এলাকায়। তেলিয়ামুড়া থানার তুইমধু এলাকায় বসবাসকারী বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রশিদ মিয়া দাবি করেছেন তীব্রমথার একাংশ কর্মী সমর্থক বিজয়ের পর তার বাড়িতে হামলা ও লুটপাট চালায়। পরিস্থিতির জেরে তিনি পরিবার পরিজন নিয়ে বাড়ি ছাড়া হয়ে পড়েছেন বলে অভিযোগ। এছাড়াও জানা গেছে ওই এলাকায় একটি বিশ্রামাগারে প্রায় 20 থেকে 25 জন বিজেপি কর্মী নিরাপত্তাহীনতার আশঙ্কায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই ধরনের ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। অন্যদিকে স্থানীয় একাংশ মানুষের অভিযোগ এই অশান্তির পেছনে উস্কানিমূলক বক্তব্যের ভূমিকা থাকতে পারে। তাদের দাবি, এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার কিছু মন্তব্য নির্বাচন পূর্ব সময়ে উত্তেজনা বাড়িয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনা বলতে আমরা এডিসি নির্বাচন গেছে, কালকে ফল ঘোষণা হয়েছে। তা হার জিত তো থাকে। তো এডিসিতে আমার বাড়ি এডিসিতে 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্র, বুথ নাম্বার হচ্ছে 26। তা আমি একজন এডিসির বাসিন্দা, সংখ্যালঘু। কিন্তু বিজেপি পার্টি, সিপিএম, কংগ্রেস, মঠা, ত্রিপুরা মঠা যার যার চয়েসে করে। কিন্তু আমি তো কারো ক্ষতি করছি না, কারো বহাবাদ্য করছি না রাজনীতি নিয়ে। হ্যাঁ, আমি বিজেপিকে সাপোর্ট করি, ঠিক আছে।
তা আমার সাথে তো বিজেপি আরও জনজাতি ভাইরা অনেকজন বিজেপি করে, আমার গ্রামে করে, কিন্তু তাদের কিচ্ছু ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ক্ষতি হয়েছে আমি সংখ্যালঘু দেখে, আমার বাড়িঘর, আমার পুকুরের মাছ, আরও বিভিন্ন আমার ঘরের আসবাবপত্র অনেক চুরি হয়েছে। তো এখন আমরা বাড়িতে ঘুমাইতে পারি না, আমার বউ বাচ্চা সব এখন বাড়ি ছাড়া। তা আমি এটা আহ্বান করব, তীব্রামতারা এসেছেন এডিসি সরকারে, ভালো কথা, যাহাতে আমাদের যে সংখ্যালঘু যে আছে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুরা এডিসিতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যাতে তীব্রামতার যে সুপ্রিমো উনি যাতে এটা একটু দেখেন, আর আমার যে ক্ষয়ক্ষতি হয়েছেন যাতে রাজ্য সরকার আছেন, প্রশাসন আছেন, যাহাতে আমার ক্ষয়ক্ষতির একটু ব্যবস্থা করে। আমি তো এখন ঘুমানোর কিচ্ছু নাই আমার ঘরে, বউ বাচ্চা লইয়ে কই যাবো এখন, আমি এটাই চিন্তা করতেছি। এখন আপনি আশ্রয় করে নিয়েছেন? এখন আশ্রয় ওই তো আমাদের শিবিরে, এই রেস্ট হাউসে জারিলংপাড়া। রাতে নির্জনতায় হঠাৎই নেমে এলো হামলা। পেশার দায়িত্ব পালন করতে গিয়ে ফের আক্রমণের মুখে পড়ল এক সাংবাদিক। শান্তির বাজারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহকুমা জুড়ে। আক্রান্ত সাংবাদিক মিঠুন ভৌমিক। জানা গেছে শনিবার রাত আনুমানিক 9টা নাগাদ দোকান থেকে বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালানো হয়। অভিযোগ, দুইজন ব্যক্তি আচমকা তার উপর চড়াও হয় এবং গাড়ি ও বাইকের চাবি দিয়ে মাথায় আঘাত করে। অভিযুক্তদের নাম হিসেবে উঠে এসেছে গোপাল চক্রবর্তী এবং নিতাই বৈদ্য। তাদের বাড়ি শান্তিরবাজার এলাকার তহসিল সংলগ্ন অঞ্চলে বলে জানা গেছে। হামলার জেরে গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন মিঠুন ভৌমিক। পরে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। আহত অবস্থায় তাকে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার পর তিনি শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে। থানার ওসি জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আক্রান্ত সাংবাদিক মিঠুন ভৌমিক দাবি করেছেন গত কয়েক মাসে আরো 2 সাংবাদিক আক্রান্ত হলেও প্রশাসনের তরফে যথাযথ পদক্ষেপ দেখা যায়নি। ফলে এই হামলা নিয়ে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে। এই ঘটনায় স্থানীয় মহলে উদ্বেগ বাড়ছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমি থানাতে আইছিলাম, আমারে মারধর করা হয়েছে 2জন দুষ্কৃতী। তারা হঠাৎ করে, আমি বাজারে যখন গেছি হঠাৎ করে আমার মারধর করা হয়েছে। তো কি কারণে আমরা মারধর করা হয়েছে আমি মানে নিজেই বুঝছি না। আমি প্রত্যেক দিনের মতো আমি রাত্রেবেলা 9টা 30 মিনিট 9টা অথবা এমন সময়ে আমি পান খেতাম যাই দোকান বন্ধ করে বাজারে। তখন আজকে বাজারেও সেম ভাবে আমি পান খেতাম যাই। তখন হঠাৎ করে 2জন দুষ্কৃতী আমার দেখে। তার নাম হলো গোপাল চক্রবর্তী এবং নিতাই বৈদ্য। গোপাল চক্রবর্তীর বাড়ি হলো শান্তিবাজার তহসিল অফিস সংলগ্ন এলাকায় এবং নিতাই বৈদ্যর বাড়ি হলো শান্তিবাজার পুরাতন হাসপাতাল রোড মেস্তরিপাড়া এলাকায়। তারা হঠাৎ করে আমার দেখে এবং হঠাৎ করে উত্তেজিত হইয়া আমারে বিভিন্নভাবে গালিগালাজ করে, বিশ্রী ভাষা গালিগালাজ করে। তখন তারা আমারে বিভিন্ন পলিটিক্যালি, যেহেতু আমি নিউজ করি, পলিটিক্যালি বিভিন্নভাবে আমার হেনস্থাকরণের ব্যবস্থা করে এবং তারা আমার শারীরিকভাবে নিগ্রহ করে এবং মাথায় আমারে 2-3টা ঘুষি দেয় গাড়ি এবং বাইকের চাবি দিয়ে। আমি কি আসিল হাতে কইতাম পারি না এবং আমার হাঁটুতে আঘাত লাগে এবং আমার পেটের মধ্যে কয়েকটা লাথি দেয়। তো আমার শার্টে দেখতেন পারেন আমারে রাস্তাতে ফালাইয়া মারধর করা হয়েছে। তো আমি এখন শান্তিবাজার থানাতে আইছি। শান্তিবাজার থানাতে আমি আমার এজাহার জমা দিছি। এখন দেখি শান্তিবাজার প্রশাসন কি ভূমিকা পালন করে। শান্ত পারিবারিক সম্পর্কের আড়ালে দীর্ঘদিনের অশান্তি শেষমেশ ভয়াবহ রূপ নিল। মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে প্রাণ নাশের চেষ্টার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনামুড়া এলাকায়। জানা যায় প্রায় 5 বছর আগে শফিক মিয়া তার মেয়ের বিয়ে দেন শাহিন মৈশানের সঙ্গে। প্রথম দিকে সংসার ভালো চললেও পরে দাম্পত্য কলহ শুরু হয়। অভিযোগ, পরকীয়া ও নেশাগ্রস্ত অবস্থায়
স্ত্রীকে নির্যাতন করতেন শাহিন। রবিবার মেয়েকে আনতে গিয়ে ফেরার পথে প্রথমে সোনামুড়া রবীন্দ্রনগর সড়কে এবং পরে সংহতি সেতুর উপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গাড়ি দিয়ে ধাক্কা মেরে ব্রিজ থেকে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয় বলে দাবি। প্রাণ বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন ওই গৃহবধূ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি মেয়েরা বিয়েছি 2021-এ। বিয়ে দেওয়ার পরে কই বিয়ে দিছেন? নতুন বাজার বেতারবার বিল্লাল মিয়ার ছেলে শাহিন হোসেনের কাছে। তো এটা কয়েকটা দরবার হয়েছে, মানে 20-30টা দরবার হয়েছে। লাস্ট অব্দি আমি একটা কেস করছি। কেস করার পরে কোর্টে আইছে, কোর্টে টাকা আইছে। এবং কোর্টেতে তারা জামিনদারের 1 বছরের আর্জি দিয়ে মেয়েটা লয়ে গেছে। নেওয়ার পরে মেয়েটারও খুব টর্চারি, জামাই নেশাগ্রস্ত। তো এদিকে মেয়েরা মানসিক টেনশন আছে। থাকার পরে আজকে 2-3 দিন মেয়েরা আমার নাতি আছে, নাতিরা নানু আমি যাবো, নানু আমি নানির বাড়ি যাবো। তার জন্য আমি আজকে বিকালে মাগরিবের পরে আমি গেছি, যাই আমার বেয়ের সাথে আমি প্রথম আমার মেয়ের কাছে গেছি, আমার বেয়ের সাথে যাই কথা কইছি। বেইনে আমার ঠান্ডা রুন্ডা নিয়েছে, খাইছি। তারপরে বেইনটা বললাম মেয়েরা বেড়াতে যাইব, কালকে তো রোববার স্কুল বন্ধ, সোমবার দিন মেয়েরা এখন কয়েকটা স্কুল বন্ধ। একটি সাধারণ দিনের মতোই ঘর থেকে বেরিয়েছিলেন। ফিরে আসার কথা ছিল কয়েক ঘন্টার মধ্যে, কিন্তু সেই যাওয়া আর ফেরা হয়নি। ডাক্তার দেখানোর নাম করে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক গৃহবধূ। আর তাতে চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাস শহরের জলাই এলাকায়। ঘটনাটি কৈলাস শহর জলাই গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের। নিখোঁজ গৃহবধূর নাম বিউটি দত্ত। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল প্রায় 9টা নাগাদ তিনি ডাক্তার দেখানোর জন্য ঊনকোটি জেলা হাসপাতালে যান, কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। জানা গেছে নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে কোনো মোবাইল ফোনও ছিল না, ফলে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রায় 5 বছর আগে বিউটি দত্তের সঙ্গে মানস দত্তের বিয়ে হয়। তার বাপের বাড়ি ফটিকরায় থানার অধীনে। স্বামী কাজের সূত্রে দীর্ঘদিন ধরে দিল্লিতে থাকেন। পরিবারের সদস্যরা কৈলাসহর মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন। এদিকে মাকে না পেয়ে 4 বছরের শিশুকন্যা কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনায় গোটা এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিটা হয়েছে ঘটনা? ছেলের বউ আনছে, তারা কাছে গেছে আইসে না, নিখোঁজ হইয়া গেছে। খুঁজছেন নি সব জায়গা? হসপিটালে পাইছেন না? ছেলের নাম কি? ছেলের নাম মানস দত্ত। বাড়ি কই? জলাই কয় নাম্বার ওয়ার্ড? 4 নম্বর। আর ছেলের বউর নাম? বিউটি দত্ত। বিউটি দত্ত। কত হইব বয়স? 22। কয়টা বাচ্চা? একটা হচ্ছে এটা বাচ্চাটা থুইয়া গেছে করে। মোবাইলে ফোন করছিলেন নি? মোবাইল নাই। আর এরকম কোনোদিন হারছে নি? আর কোনোদিন এরকম নিখোঁজ হয়েছে নি? কালকে কয়টার সময় বেরিয়েছে ঘর থেকে? করতেই 9টায় সকাল 9টা। কই যাইব করে বেরিয়েছে? হসপিটালে। ডিস্ট্রিক্ট হাসপাতাল। কেউ ভর্তি আছেন নি? না ভর্তি না, তাই দেখাইতো। অসুস্থ আছে? কোনা না বাপের বাড়ি? ফটিকরা। ওখানে খোঁজ লইছেন? নাই। কিটা মনে হইতেছে আপনারা? সন্ধ্যা 6টার সময় তারা ফোন করেন, আমরা ওখানে গেছি। কোনো সন্দেহ? আপনার কে হয়? আপনার মেয়ে নেই? আপনার নাম কি? হিনয় সেন। ও আচ্ছা, তো আপনারাও একসাথে আজকে মহিলা থানাতে আছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।